হাই ভিউয়ার্স, এটা কি শুনতেছি শারমিন বাটুল মানে বাবু কাল্লার বোন শারমিন নাকি মানে নেশা করে, সিগারেট খায়, তার পাস্ট জীবন নাকি অনেক বেশি খারাপ, প্লাস এত অতীতের এত ঘটনা শারমিনের সাথে আসলে কি যায়? সব কিছুই কি সবাই ভিউ কামানোর জন্য করছে নাকি এর ভিতরে কোনো সত্যতা আছে? তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? তো নতুন একটা ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল থেকে। তো আজকে এই ভিডিওটাতে আমি শেয়ার করব শারমিন বাটুল তার রাজের সংসারে থাকাকালীন সময় কি হয়েছিল, বা রাজের সংসারের থেকে সে কি কারণে ডিভোর্স হয়েছে, বা কি কারণে শারমিন নিজে তাড়াতাড়ি রাজকে ডিভোর্স দিয়ে ওই জায়গা থেকে সরে গিয়েছে। তো এই বিষয়টাই আমি ক্লিয়ার করব। তো আপনারা তো রাজের ভিডিও অনেকেই দেখেন, রাজ কিভাবে এই ইউটিউবে মানে এতদিন ধরে স্টে করছে বা ইউটিউবে তার চ্যানেলটা গ্রো করেছে। অনেকে বলেছেন যে শারমিনের হাত ধরে এসেছে, শারমিনের হাজবেন্ড, তার জন্য রাজের চ্যানেল গ্রো করেছে বা ইউটিউবে রাজ হচ্ছে ইউটিউবার হিসেবে পরিচিত হয়েছে, বা রাজের ইউটিউবার হওয়ার পেছনে শারমিনের হাত রয়েছে। শারমিন নিজেও তার ব্লগ ভিডিওতে এরকমই বলতো যে আমার চেহারার জন্য বা আমার জন্য রাজ উঠেছে। তো তার 1 বছরের সংসার জীবনে কি এমন হলো যে 1 বছরের মাথাতে 3-4 বার মার খেয়ে, 3-4 বার পুলিশের কাছে যে 3-4 বার বিচার করে পারিবারিক ঝগড়া ঝামেলা হয়ে তাড়াতাড়ি এই হচ্ছে মানে ডিসেম্বরের মধ্যেই, ডিসেম্বরের 31 তারিখেই সে হচ্ছে রাজকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। মানে শারমিন নিজেই কিন্তু রাজকে ডিভোর্স দেয়। তো কি কারণ ছিল তার পেছনে, বা কি এমন বলেছিল রাজ যার কারণে শারমিন তাড়াতাড়ি রাজের সংসার ছেড়ে রাজের নামে কেস দিয়ে রাজের মুখ আটকে রাখতে চেয়েছিল, বা এরকম একটা মানে পুলিশের কাছে যে মানে এরকম একটা আপিল করেছিল যে যেহেতু সে তাকে ডিভোর্স দিচ্ছে, তার অতীতের জন্য কোনো কিছু যদি জেনে থাকে, বা তার পাস্ট যদি কোনো কিছু জেনে থাকে, বা তার কাছে যদি কোনো ভিডিও ক্লিপ থেকে থাকে, সেই ক্ষেত্রে যেন পরবর্তীতে কোনো ঝামেলা ঝগড়া না করতে পারে রাজ। এই কারণে কিন্তু আইনি পদক্ষেপ শারমিন নিজে গ্রহণ করে রেখেছিল, যেটা খুকির জন্য করেছে শারমিন। তো ভিউয়ার্স, এই থেকে বোঝা যায় যে শারমিন কিন্তু মানে পাকা খেলোয়াড়। হ্যাঁ, শারমিন কিন্তু কাঁচা কাজ করে না, সে কিন্তু কন্টিনিউ এই টাইপের কাজ সবসময় করে রেখেছে। তো সব কিছু মিলিয়ে এখন আমি যে ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে শারমিনকে নিয়ে। শারমিন বাটুল নেশা করে, এই কথাটা উঠে এসেছে রাজের মুখ থেকে। তার নাকি দিনে 2 প্যাকেট সিগারেট লাগে, মানে শারমিনের, চিন্তা করেন। তো সব কিছু মিলিয়ে এই যে মিমভুতুরি এতদিন ঢাকায় এসে থাকলো, মিমভুতুরিও কি শারমিনের সাথে নেশা করে? প্রশ্ন থাকলো আপনাদের কাছে। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তিশা ফ্যামিলির মধ্যে আমার মনে হয় যে সবচেয়ে নিকৃষ্ট পরিবার বা নিকৃষ্ট মানুষ হচ্ছে এই শারমিন বাটুল। এই বাটুলকে দেখে বোঝা যায় না, বাটুল কিন্তু অনেক বেশি বয়স, বাটুলের চিচ্চিরা শরীরে। বাটুলকে অনেকেই বলেন যে বুড়ি, বয়স বেশি, এসে হ্যান তেন। হ্যাঁ, যারা জানে তারা বলে, বাট অনেকেই হচ্ছে আপুভক্ত করে মাথায় তুলে রাখে। তো শারমিনের জীবনের কালো ইতিহাস আজকে যখন শুনলাম রাজের মুখ থেকে, তখন আসলে আমি খুব একটা অবাক হইনি। কারণ কি জানেন? কারণ হচ্ছে মানুষের বাহ্যিক দৃষ্টিতে একটা মানুষকে দেখলে কিছু একটা বোঝা যায়। তো এই মেয়েটাকে আমি যতই দেখেছি ক্যামেরার সামনে, ততটাই আমি অবাক হয়েছি যে এত সাবলীল ভাষায় এসে এত সুন্দর করে 2-1টা ইংলিশ ওয়ার্ড উচ্চারণ করে ঠোঁটের ফাঁক দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে কথাবার্তা বলে সে নিজেকে বারবার সাধু প্রমাণ করতে চেয়েছে। কিন্তু আদৌ কি সে ফেসবুক বা ইউটিউবের মাটিতে সাধু প্রমাণিত হয়েছে? হয়নি। তার জীবনের কালো ইতিহাস আজ পর্যন্ত নাড়া দিচ্ছে। এবং এখন রাজ যেহেতু ইউটিউবে আছে এবং শারমিন যেহেতু ইউটিউবে আছে, সেই ক্ষেত্রে রাজ কিন্তু শারমিনের বিষয়ে যে জিনিসগুলো জেনেছে বা জানতো, একটা হাজব্যান্ড ওয়াইফ পাশাপাশি থাকলে কিন্তু অনেক রকমের অনেক কথাই জানতে পারে বা বুঝতে পারে। সেক্ষেত্রে কিন্তু রাজকে তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে রাজের মুখ বন্ধ করতে চেয়েছিল শারমিনের অনেক গোপন কথা, গোপন জিনিস রাজ জেনে গিয়েছিল, যার কারণে শারমিনকে বারবার প্রশ্ন করতো এবং শারমিনকে মারামারি করতো রাজ যে শারমিনের গায়ে হাত তুলতো, সেটা কিন্তু সত্যি কথা। কারণ রাজ নিজেও স্বীকার করেছে যে আমার বউ কি করছে না করছে আমি যদি দেখি, সেক্ষেত্রে আমি কি আমার বউকে প্রশ্ন করব না? আমি কি আমার বউয়ের গায়ে হাত দিব না? সে হাত দেওয়ার মতো কাজ করেছে বিধায় তার গায়ে হাত দেওয়া হয়েছে, মানে এইভাবে সে নিজেরটা ক্লিয়ার করেছে। তো সবকিছু মিলিয়ে ভিউয়ার্স, এই শারমিন বাটুল তার জীবনের কালো ইতিহাস, যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সেটা হচ্ছে যে সে নাকি তার এক্স হাজব্যান্ড মানে রাজের আগে যেটা ছিল সুরুজ, যার সাথে 9 বছরের সংসার ছিল, কোনো বাচ্চা কাচ্চা হয়নি, সেই সুরুজের সাথে একটা বিজনেস স্টার্ট করে। কি টাইপের বিজনেস দেখেন, চিন্তা করেন, একটা মানুষের যদি সংসার লাইফে বনিবনা হয় না বলে তো ডিভোর্স হয়, আর ডিভোর্স হওয়ার পর একটা মানুষের প্রতি তিক্ততা বেড়ে যায়। হ্যাঁ, একজন আরেকজনকে ঘৃণা করে বা একজন আরেকজনকে দেখতে চায় না, মানে এরকম হয় না বেশিরভাগ সময়।
কিন্তু শারমিনের ক্ষেত্রে কিন্তু তা হয় না। শারমিন আবার ডিভোর্স দেওয়ার পর ওই এক্স হাজবেন্ডের প্রতি ভালোবাসা বেড়ে যায়, শ্রদ্ধা বেড়ে যায়। সবসময় কিন্তু ভিডিওতে আপনারা ভিউয়ার্স বলতে শুনেছেন শারমিনকে যে সবসময় বলতো যে আমি আমার এক্স হাজবেন্ডের কথার উপর দিয়ে কখনো কোনো কথা বলি নাই, তারপরে তার চোখের দিকে তাকিয়ে কোনোদিন কোনো প্রশ্ন করি নাই, সে যেটা বলতো সেটাই শুনতাম। আপনাদের কি মনে হয় ভিউয়ার্স এই এতটা সাধু মেয়ে, এই শারমিন এতটা সাধু মেয়ে যে রাজকে তুইতুকারি করে, রাজকে মারামারি করে, রাজের সংসার থেকে বের হয়ে ভিডিওতে এত বেশি লাফালাফি করে, এত আজে বাজে কথাবার্তা বলে পুলিশের কাছে যে এই মেয়েটা 9 বছরের সংসারে কি না কি করেছে। তো যেহেতু তার এক্স হাজবেন্ড সুরজ ইউটিউবে নাই, এই কারণে শারমিন একপাক্ষিক শুধুমাত্র বড় গলাতে বা বড় জোর গলায় নিজেরটা নিজেই সাফাই গাইতেছে। এখানে যদি তার এক্স হাজবেন্ডেরও একটা চ্যানেল থাকতো তাহলে কিন্তু শারমিন এখানে নীরবতা পালন করতো, কারণ শারমিন জানতো যে আজকে যদি শারমিন কিছু একটা বলে তার এক্স হাজবেন্ড এবং তার পরিবার নিয়ে, তাহলে পরবর্তী দিন তার হাজবেন্ডও তার চ্যানেল থেকে ঠিকই এটার পাল্টা রিপ্লাই দিবে যেমনটা রাজ দেয়। যার কারণে কিন্তু শারমিন রাজকে এতটা নাড়ে না, কারণ রাজের একটা চ্যানেল আছে। শারমিন যদি আজকে রাজ সম্পর্কে কোনো কথা বলে সেক্ষেত্রে রাজও কিন্তু পরবর্তী তার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে ইউটিউব সোসাইটিতে কথা শোনাতে। এই কারণে শারমিন কিন্তু রাজকে নিয়ে কোনো কথা বলে না। শুধুমাত্র তার এক্স হাজবেন্ড সুরজের বিষয়টা নিয়ে বারবার করে কিন্তু সোশ্যাল মিডিয়াতে সে খুব বড় জোর গলায় বয়ান দেয় যে তার এক্স হাজবেন্ডকে ছাড়ার কারণ কি, সেই ছেড়ে এসেছে, সেই রাজকে ছেড়েছে, সেই তার এক্স হাজবেন্ডকে ছেড়েছে। দেখেন, একটা মেয়ে 9 বছর সংসারে কোনো বাচ্চা কাচ্চা হয়নি এবং সে জোর গলায় বলে যে তার বাচ্চা হবে না, এটা এমন কোনো কথা না, তার ট্রিটমেন্ট চলতেছে। 9টা বছরের সংসারেও যদি তার ট্রিটমেন্টই চলে এবং রাজের সংসারে আস্তে আস্তে পরের দিনই, বিয়ের পরের দিনই সে ডাক্তারের কাছে দৌড় মারে তার ট্রিটমেন্ট শুরু করার জন্য, তো সবকিছু মিলে তার আজীবন ট্রিটমেন্টই চলবে। বাট সে কিন্তু কখনোই বাচ্চার মা হতে পারবে না, কারণ এটা শারমিনের জন্মগতই সমস্যা যে সে কখনো মা হতে পারবে না, যেটা শারমিন কোনোদিন স্বীকার করে না। কারণ রাজের সংসার ছাড়ার পর শারমিনের আরেকটা বিয়ে করার ইচ্ছা আছে, তো আরেকটা জায়গাতে যে বিয়ে করবে তারা যদি জানে যে শারমিন কোনোদিনই বাচ্চা পয়দা করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু তার বিয়ে হবে না। যার কারণে এই জিনিসটা সবসময় বড় জোর গলাতে শারমিন ধামাচাপা দিয়ে রাখে যে সে কনসিভ করতে পারে যদি তার সঠিক ট্রিটমেন্ট হয়। সেই ক্ষেত্রে মানে সে বারবার কিন্তু এটাই বোঝাতে চেয়েছে। তো যাই হোক, আমি এই বিষয়টা একটুখানি বাদ দিই, আমি শারমিনের পাস্ট লাইফে একটুখানি আঘাত দিই। শারমিন রাজের সাথে বিয়ে হওয়ার আগে একবার বিদেশ গিয়েছিল, সে গিয়েছিল মালয়েশিয়া, বলেছিল সিঙ্গাপুর, হ্যাঁ, যে সে সিঙ্গাপুর যাচ্ছে একাই। বিয়ের আগে একটা তার বিদেশ ট্যুর দেওয়ার ইচ্ছা আছে, এরকমই মানে মন্তব্য পোষণ করেছিল যে তার নিজের ইনকাম দিয়ে সে বিদেশ ট্যুর দিতে চায়, সে একা একা ইন্টারন্যাশনাল ট্যুর দিয়েছিল। সেই ট্যুরটা রাজ বলেছে যে সে নাকি তার এক্স হাজবেন্ড সুরজের সাথে বিদেশে লোক আনা নেওয়ার একটা বিজনেস করতো, তো 2টা লোককে সে সিঙ্গাপুর নিয়ে যাবে এরকম একটা কথা বলেই সে 2টা লোককে সাথে করে নিয়ে শারমিন নিজেই গিয়েছিল সুরজের হাতে হ্যান্ড ওভার করার জন্য। তো সুরজ যেহেতু দেশের বাইরে ছিল, তো তখন সুরজের সাথে কন্ট্যাক্ট করে, মানে এক্স হাজবেন্ডের সাথে দেখেন কি টাইপের কথা হয় তার। একটা মানুষের সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর যোগাযোগ কথা বলা এটা কিন্তু একদম হারাম হয়ে যায়। বা হয় না যে আমি কখন একটা মানুষকে ডিভোর্স দেবো, তার সংসারে আমার অশান্তি, তার সাথে আমার তিক্ততা, তাকে আমার ভালো লাগতেছে না, সে আমাকে কষ্ট দিচ্ছে। যে মানুষটা কষ্ট দেয় তার সাথে কি ডিভোর্স হয়ে যাচ্ছে, ডিভোর্সের পরে আবার কিভাবে সুসম্পর্ক হয়? তো এই শারমিন মেনটা হচ্ছে এইরকমই, সবার সাথে সুসম্পর্ক বজায় রাখে। হ্যাঁ, সেটা এক্স হাজবেন্ড হোক, এক্স শ্বশুর বাড়ি হোক, সব কিছুই তার লাইফে এক্স হয়ে যায়, কিন্তু সে সুসম্পর্ক বজায় রাখে। তাহলে এত যদি সুসম্পর্কই থাকতো তাহলে এক্স হলো কেন? প্রেজেন্টই থাকতো, তাই না? তো এই মেয়েটা হচ্ছে অতিরিক্ত বেয়াদব এবং নষ্টা ফ্যামিলির নষ্টা মেয়ে। তার মাও যে বড় জোর গলাতে ক্যামেরার সামনে আসে, ক্যামেরার চেহারা দেখায় কেমনে, এত যে নিজের চাচার হাতেই গণপিটনি গণধোলাই খেয়ে আসলো, তারপরেও ক্যামেরার সামনে কিভাবে এসে ভিডিও করে বা কিভাবে তারা মানে বড় জোর গলায় কথা বলে, আমি এটাই বুঝি না। আজকে একটা রোস্টিং আপুর চ্যানেলে রাজকে কিন্তু তার ভয়েসগুলো দেওয়া হয়েছে এবং ওখানে রাজ কিন্তু বলেছে যে সে কিন্তু দিনে 2 প্যাকেটের মতো সিগারেট খায়, আর শুধু সিগারেট না, সে অন্য কোনো নেশাও করে। আর যেহেতু হচ্ছে শারমিন মাজার টাজারে এগুলোতে মানে রাত দুপুরে কেউ যদি ওকে ডাকে গান টান বলার জন্য বা কোনো কিছু করার জন্য, সেখানে কিন্তু শারমিন একাই চলে যায়। তো আপনারা তো জানেন ভিউয়ার্স, মাজার এই যে মেয়ে মানুষগুলো গান বাজনায় লিপ্ত থাকে তারা কি টাইপের হয় বা তারা কি টাইপের নেশা গ্রহণ করতে পারে বা কি টাইপে আসক্ত হইতে পারে। তো এই মেয়েটার ক্যারিয়ার এবং ক্যারেক্টার দুটাই হচ্ছে নোংরা এবং বাজার। এই মেয়েগুলো যে ইউটিউব থেকে টাকা কামাই করে জায়গা জমি বাড়িঘর কিনে থাকতেছে, এটাই আশ্চর্য লাগে। তার নাকি মাজাই সমস্যা, সেই নাকি দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, শুইতে পারে না, রান্না করতে পারে, মানে একটা মেয়ে মানুষ কোনো কিছুই পারে না। তারপরে সে ইউটিউবে এসে বসে বসে শুধুমাত্র বক্তব্য পোষণ করতে পারে যে আমি এই, আমি সেই, আমার এইটা, আমার জীবনে এইটা, আমি এরকম মেয়ে,
আমার জীবনে এটা হয়েছে, মানে কি টাইপের কথাবার্তা বলে। তো আপনারা ভিউয়ার্স যারা এই ভিডিওগুলো দেখেন, আপনারা তো আসলে দেখেন, আপনাদেরকে তো মানা করে আপনাদের কখনো কোনো কিছু লজ্জা হবে না, আপনারা তো দেখবেন। তো আপনারা দেখলে তার কমেন্ট বক্সটা ফাঁকা পেলে অবশ্যই তাকে কমেন্টে 2-3টা গালিগালাজ করে আসেন যে একটা মেয়ে মানুষ কতটা বেয়াদব এবং বেহাইয়া হইলে এই টাইপের কাজগুলো করে। তার গার্ডিয়ান বলে তার লাইফে কিছুই নেই, সেই সবার গার্ডিয়ান সেজে বসে থাকে। বেলাল একটা প্রতিবন্ধী বাবু কাল্লাতে যে মিম ভুতুরিকে বিয়ে করে সে সেপারেটই থাকে, কয়েকদিন আসলো ঢাকাতে থাকলো, আবার মিম ভুতুরির সাথে বসকাপুটি ড্যাম মাথায় দেবে নৌকা ভাড়া করে চলে গিয়েছে। এখানে আর একটা কথা উঠে এসেছে, রাজ কিন্তু বলেছে যে শারমিন এবং সুরজের ডিভোর্সটা কেন হয়েছিল। এদিকে একটা কথা বলি, মিম ভুতুরি কিন্তু বাবুর জীবনে প্রথম বউ না, বাবুর কিন্তু বিয়ে হয়েছিল, বাবু কিন্তু ডিভোর্সি। আর ডিভোর্সটা কেন হয়েছিল? শারমিনের কারণে ডিভোর্স হয়েছিল। আচ্ছা, শারমিনের কেন ডিভোর্স হয়েছে? বাবুর কারণে হয়েছে। এখন আমি বলি, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে শুনবেন। বাবুর বউ এবং শারমিনের হাজবেন্ড দুজনকে নাকি একই ঘরে একই সাথে ধরা হয়। তো কি হিসাবে কিভাবে ধরা হয়েছে সেটা ভিউয়ার্স আপনারা একটুখানি বুঝে নেবেন, আমি এতটা ক্লিয়ার করে বলছি না। এটা রাজের মুখ থেকে উঠে এসেছে, এটা শারমিনই রাজকে বলেছে। তো সুরজ হচ্ছে শারমিনের হাজব্যান্ড ছিল, আর হচ্ছে বাবুর বউয়ের নাম ছিল বৃষ্টি। তো বৃষ্টি এবং সুরজ নাকি এক ঘরে, মানে শারমিনের ঘরেই নাকি অশালীন অবস্থাতে ধরা পড়ে শারমিনের চোখে। এবং বাবু এবং শারমিন, বাবু তো তখনই ডিভোর্স দেয়, মানে বৃষ্টি মেয়েটাকে, বাবুর বউকে। তো এই সুরজের সাথে ধরা পড়ার কারণে বাবু হচ্ছে তার বউ বৃষ্টিকে ডিভোর্স দেয়, এবং শারমিন সে একই কারণে সুরজকে ডিভোর্স দিতে বাধ্য হয়, কারণ সুরজের চরিত্রটা ছিল এই টাইপেরই, সে এক নারীতে আসক্ত ছিল না। শারমিনের মতো বউ, ভাদাম্মা বউ, বাটল বউ ঘরে থাকতে যে নাকি মুখের উপরে, স্বামীর মুখের উপরে কখনো তাকাইতো না, চোখ তুলে কথা বলতো না, কখনো কোনো প্রশ্ন করতো না, সে নাকি খুব সম্মান করতো তার হাজবেন্ডকে। তো সেই হাজবেন্ডের চরিত্র দেখার পরে, তা আবার বাবুর বউয়ের সাথে ধরা পড়ার পরে, যেটা শারমিন নিজ চোখে দেখে, তো তখন হচ্ছে শারমিন এই কারণে ডিভোর্স দেয়, এবং বাবু এই কারণে, একই কারণেই তার বউকেও ডিভোর্স দেয়। তো সবকিছু মিলিয়ে দুই ভাই বোন কিন্তু তখন থেকে ডিভোর্সের ট্যাগ নিয়ে ঘুরতেছিল। আর 9 বছরের সংসার শেষ করার পর এই মিম ভুতুরির কাছে শারমিন কিন্তু আশ্রিত হয়ে আবদিয়াকে পালন করা শুরু করে। আবদিয়াকে খাওয়ানো, আবদিয়াকে গোসল করা, আবদিয়াকে কোলে নিয়ে বেড়ানো, মিমের বাড়িতে রান্নাবান্না করা, মিমের সাথে কাজ করা, মিমের সাথে ভিডিও করা, এই কাজগুলো শারমিন বাটুল করতো। মানে দুই ডিভোর্সে একসাথে থাকতো, মানে একদিকে শারমিন বাটুল ডিভোর্সে, আর একদিকে মিম ডিভোর্সি ভুতুরি। ভুতুরিও তখন মানে শানির সংসার ছেড়ে আবদিয়াকে নিয়ে কোলে কোলে একবার ফুপুর বাড়ি, একবার ফুপুর বাড়ির আশেপাশে, একবার ফুপাতো বোনের আশেপাশে, ফুপাতো বোনের বাড়িতে ভাড়া থেকে বেড়াতো। তো ওখানে আবার শারমিন বাটুলকে নিয়ে যে রাখতো। তো সব কিছু মিলিয়ে মানে এরা হচ্ছে ওইভাবেই মানে থাকা শুরু করছিল। তখন হচ্ছে বাবুও কিন্তু শারমিনের সাথে যে মিমের সাথে থাকতো, মানে মিমের ওই বাড়িতেই থাকতো, মিম যেখানে ভাড়া থাকতো ওখানে থাকতো। তো যাই হোক, পরবর্তীতে তো বাবু কাল্লা মিম ভুতুরিকে বিয়েই করে। হ্যাঁ, আর এই শারমিন আবার হচ্ছে ভাইয়ের বন্ধু, মানে বেল্লালের বন্ধু ছিল রাজ, আসা যাওয়া করতে করতে এদিকে আবার হচ্ছে এর সাথে ফিটিং ফাটিং হয়ে যায়। রাজ কিন্তু লোভে পড়ে শারমিনকে ভালোবাসে বা বিয়ে করে, যেহেতু শারমিন ইনকাম করতো, ইউটিউবিং করতো। তো সবকিছু মিলে রাজের একটা প্ল্যান ছিল যে সে ইউটিউবিং করবে বা সেও বড় হবে, সেও ইনকাম করবে। সেই ক্ষেত্রে কিন্তু শারমিনের সাথে একটুখানি ফুটোর শুরু করে। তো সবকিছু মিলে শারমিন মনে করছে যে তো সুন্দর পোলা, হ্যাঁ সুন্দর পোলা, আমিও এরকম বিয়ে বুঝতে পারি। আর রাজও যেহেতু অলরেডি 3টা বিবাহিত ছিল, 3টা বই চলে গিয়েছে, সেই ক্ষেত্রে শারমিন কিন্তু সবই জানতো রাজের বিষয়ে। শারমিন সবকিছু জেনে শুনে রাজকে বিয়ে করেছিল। তো আজকে কিন্তু রাজ সেই সব কথাগুলো বলে দিল, এবং আগামীকালকে কিন্তু একটা ধামাকা ভিডিও আমিও আপনাদেরকে দিতে চলেছি। ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ভিডিওটা দেখে, এই ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি অন্য কোনো কিছু জেনে থাকেন বা আরও কোনো কিছু যদি জানেন, তাহলে আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আর হচ্ছে অবশ্যই আমার চ্যানেল মেহজাবিন লাইফস্টাইল আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো শারমিনের এই যে চরিত্র ফুলের মতো পবিত্র, এগুলা নিয়ে আসলে সোশ্যাল মিডিয়াতে আপনারা যেভাবে ঘাটাঘাটি করা শুরু করেছেন বা যেভাবে বলতেছেন বা যেভাবে তাদের ভিডিওগুলো দেখেন, আসলে আর কি বলবো, এদেরকে আসলে আপনারা বয়কটও করতে পারছেন, আবার এদের চ্যানেল দেখা বন্ধ করতে পারতেছেন না। আর এদের চ্যানেল দেখা বন্ধ করলে এরা কিন্তু সবগুলো পথের মানে ভিক্ষুক হয়ে যাবে। আর খুকির সাথে যে মানে জিনিসটা হয়েছে, সেই জিনিসটাতেও কিন্তু শারমিন আইনি পদক্ষেপ নিয়েছে, কারণ শারমিনের কাজই তাই। এই জন্য খুকি কিন্তু সবকিছু বলে দিয়েছিল যে সুরজের সাথে এখানে ওখানে যেত। এটা কিন্তু রাজও বলেছে যে রাত্রি 12টা 1টার দিকে সে নাকি রাজের সংসারে রাজের বাসায় আসতো, মানে গেট তো বন্ধ, ঢাকা শহরে তো রাত্রি 10টা বা 11টা বা 12টার দিকে গেট বন্ধ করে দেয়, নিচের যে কেচি গেট থাকে, সিঁড়ি গেট। হ্যাঁ,
তো শারমিন নাকি 12টা-1টার দিকে আসতো এবং রাজকে সে 6 তলা থেকে নামতে হতো গেট খোলার জন্য বা বলার জন্য দারোয়ানকে। তো সেই ক্ষেত্রে শারমিনকে বারবার রাজ প্রশ্ন করতো যে তুমি এত রাত থেকে কোথায় থেকে আসো বা এই সে হ্যান। তো শারমিন নাকি টেনার করে রাজকে উত্তর দিত যে আমি যেখানে মন সেখানে যাই, তাতে তোমার কি, আমার বাপ মা আছে, ভাই বোন আছে, আমাকে তো দেখতে হবে, আমি এই সে হ্যান। তো 1 দিন 2 দিন 3 দিন এরকম করতে করতে রাজ কিন্তু প্রায়ই তাকে প্যাদানি দিত এবং রাজ কিন্তু প্রায়ই তার সাথে ঝামেলা করা শুরু করেছিল যে এরকম হলে তো সংসার করা যাবে না। তো এই কারণে কিন্তু শারমিন 2 দিন 1 দিন পর মায়ের খেয়ে বাইরের বাড়িতে চলে যেত আর বলতো যে সংসার করবো না, এই না সেই না। রাজকে মানে হুমকি ধামকি দিত যে আমি সংসার করব না। তো রাজ যখন এইসব জিনিসগুলো দেখে নিয়েছে, জেনে নিয়েছে যে শারমিন তো এরকম করে নেশা করে বা শারমিন এরকম সিগারেট খায়, বাড়িতে বসে এই কাজগুলো করে, তো রাজও মানে বলছে যে তুই তো ভালো না, হ্যাঁ তুই যে এগুলো করিস আমি বলে দিব। তো এই কারণে কিন্তু সে পুলিশে একটা আইনি পদক্ষেপ নেয় শারমিন যে আমি যেহেতু ডিভোর্স দিব তাহলে আমারও কিছু হাজবেন্ড যেহেতু আমার কিছু ফুটেজ বা ভিডিও ক্লিপ সে রেখেছে তার কাছে। রাজ না সবসময় বলতো যে রাজের কাছে নাকি একটা পেন ড্রাইভ আছে, সে যদি একবার পেন ড্রাইভটা খুলে তাহলে হচ্ছে শারমিন নাকি আর মুখ দেখাতে পারবে না, মানে এরকম করে রাজ নাকি সবসময় হিন্টস দিত। তো যার ভয়ে শারমিন কিন্তু ভয় পেয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করে, হ্যাঁ পুলিশের কাছে যে থানাতে মামলা করে, যেই জিডির জন্য মানে রাজকে অনেক ভোগান্তি পোহাতে হয়, যার কারণে রাজ কিন্তু একটুখানি চুপে যায় যে ভিডিওতে এসে আর কোনো কথা বলে না। শারমিন যেহেতু ডিভোর্স দিয়ে দেয় সেক্ষেত্রে রাজও মনে করে যে আমি এই মেয়ের জীবন থেকে চলে গেলে ভালো হয়, কারণ সে ঝামেলা করবে। তো এই কারণে রাজ কিন্তু ডিভোর্স লেটার পেয়ে চুপচাপ সরে গিয়েছে। তারপরেও কিন্তু রাজের জীবনে আর একটা মেয়ে আসে, সেখানেও কিন্তু রাজ ঝামেলাই পড়ে। তো এই কাজ হচ্ছে বারবার করে, ওই যে হয় না যে খারাপ মানুষের সাথে খারাপই হয়, হ্যাঁ তো খারাপ মানুষ কিন্তু খারাপ মানুষকেই খুঁজে পায়। কখনো দেখবেন না আপনারা যে ভালো মানুষ কখনো খারাপ মানুষের কাছে যায়, আর যদিও হয় সেটা কিন্তু খুব সাময়িক, হ্যাঁ সে ভুল বুঝলে সরে আসে, কিন্তু দেখবেন একটা খারাপ মানুষ কিন্তু বারবার সে খারাপ মানুষের পাল্লাতে পড়ে। রাজের জীবনে কিন্তু শারমিন ছিল 4 নাম্বার বউ, তারপরে 5 নাম্বার রাজ বিয়ে করছে, এখন কিন্তু 6 নাম্বার বিয়ে করতেছে রাজ। রাজ এখন যে বিয়ের প্রস্তুতি নিচ্ছে সেটা হচ্ছে রাজের জীবনে 6 নাম্বার বিয়ে। তো এই জন্য শারমিনের যে আগে একটা সংসার ছিল, আবার বাবু কাল্লার যে একটা সংসার ছিল, আবার বেল্লালের যে এরকমের যে নাহারের কিন্তু আর একটা সংসার ছিল, নাহারও কিন্তু ডিভোর্সি, আর এই যে প্রতিবন্ধীকে বিয়ে করছে, বুঝবেন জিনিসগুলো, হ্যাঁ তো এদের জীবনে কিন্তু এই অতীতগুলো আছে। যার কারণে খুকি যখন একটা মানে মুখ খুলছিল যে আমি আমার স্বামীর জীবনে যেহেতু প্রথম বউ, সেক্ষেত্রে খুকি কিন্তু এই জিনিসটা নিয়ে একটু চড়া হয়ে মুখটা খুলছিল। তখনই কিন্তু শারমিন আর হচ্ছে মিমভুতুরি মিলে এই জিনিসটা করে মানে পুলিশের একটা ঝামেলা করে যে খুকির মুখটা বন্ধ করে দিল। হ্যাঁ খুকি কিন্তু এখানে অনেক কিছু বলে দিয়েছিল যে শারমিন নাকি রাজের সংসারে থাকাকালীন সময়ও এই সুরজের সাথে বিভিন্ন হোটেলে গেছে, বিভিন্ন জায়গাতে দেখা করেছে, ঢাকার অলিতে গলিতে দেখা করেছে। তো সে কিন্তু এই যে রাজের সংসার ছেড়ে বেল্লালের সংসারে যায়নি, মানে সে বলেছে সে নাকি একা ঘর ভাড়া নিয়ে থাকবে, যেখানে তার মা নাইট ডিউটি করে, তার মাও কিন্তু থাকে না, সারাটা দিন কিন্তু শারমিন ওই বাড়িটাতে নিজে মজ মস্তি করে। আর বেল্লালের বউ বা বেল্লালের সাথে থাকলে তো জিনিসটা হবে না, কারণ সে অতিরিক্ত পরিমাণে নেশা করে। তো সবকিছু মিলিয়ে এই জিনিসগুলো কিন্তু রাজ আজকে একটা রোস্টার আপুর ভিডিওতে বলে দিয়েছে, এবং পরবর্তীতে আরো কিছু কথা আমি যখন শুনবো তখন আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিবেন আর হচ্ছে কমেন্ট করবেন। আগে কিন্তু তানু মন্ডলের মানে তানজিলার যে বিজনেস, তেলের বিজনেস, সেটা নিয়ে একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি, আমার চ্যানেলে আছে, অবশ্যই দেখবেন এবং হচ্ছে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, অনেকে আমাকে কোয়েশ্চেন করেছেন যে আপু মানে তিশার বিষয়টা হচ্ছে ক্লিয়ার করতে। অ্যাকচুয়ালি আপু আমি তিশার বিষয়টা ক্লিয়ার করব, কারণ হচ্ছে আসলে আজকে আমি অনেক বেশি ব্যস্ত, যার কারণে ভিডিও আপলোড করতে পারি নাই। আর পরবর্তীতে কিন্তু মিমের যে সেকেন্ড পার্টটা, মিম সানি ডিভোর্সের সেকেন্ড পার্ট, সেটা নিয়ে আসবো। তো আপনারা কিন্তু আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন এবং ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের কাছে কিন্তু আমি যখন ভিডিও ছাড়বো তখন নোটিফিকেশনগুলো সেন্ড হয়ে যাবে। অ্যাকচুয়ালি সময়ের জন্য আমি সময় মতো ভিডিওগুলো আপলোড করতে পারছি না, যার কারণে আমি আপনাদেরকে বলছি যে আপনারা বেল আইকনটা যদি প্রেস করে রাখেন, সেক্ষেত্রে আমি ভিডিও ছাড়লেই আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, তখন আপনারা চেক করে নিতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, এই শারমিন বাটুলকে আপনারা যতটুকু পারেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এই জিনিসগুলো না খুব খারাপ, এরা সমাজের জন্য অনেক বেশি ডিস্টার্ব, এরা সমাজের জন্য ক্ষতিকর। কিন্তু এদের ভিডিওগুলো দেখে দেখে এদেরকে টাকা ইনকাম করার পথ এবং এদেরকে আরো বেশি খারাপ কাজ করার সুযোগ আপনারাই করে দিচ্ছেন। তার চেহারা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, এবং এটা রাজ বলেছে যে সে নাকি কথা বলতে বলতে বাটবার ঠোঁট কামড়ায়। আমি জানি না এটা কিসের লক্ষণ, নেশা করলে মানুষ এমন করে কিনা, বাট রাজ কিন্তু এই কথাটা বলতেছিল যে সে কিন্তু কথা বলতে বলতে এমন করে, এই সে হ্যান ত্যান। তো যাই হোক ভিউয়ার্স, সবকিছু মিলিয়ে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে কমেন্ট করবে জানাবেন।
আর অবশ্যই পরবর্তী ভিডিও দেখতে হলে আমার চ্যানেল মেহজাবিন লাইফস্টাইলে চোখ রাখবেন। আমি পরবর্তীতে আবার কিন্তু একটা ভিডিও নিয়ে আসবো। আর তাছাড়া আপনারা আমাকে বলেছেন যে হচ্ছে মুতুরির ভাই নাকি এসেছে, এটা নাকি নাটক ছিল। তো এই নাটক ছিল কি সত্যি ছিল সেই ঘটনা নিয়েও আমি কিন্তু ভিডিও আপলোড করব। সব কিছু মিলিয়েই কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা সব বিষয়ে সব কিছু জানতে পারবেন। তো এখানে কিন্তু মুতুরির একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।